প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আমি আমার এই চ্যানেল থেকে বেশ কয়েকবার কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলুর রহমান ওরফে ফজা পাগলাকে নিয়ে বেশ কয়েকটি এপিসোড করেছিলাম আগে। তো আজ আরেকটি এপিসোড করতে হবে, আমার আসলে প্রস্তুতি ছিল না, আমি বুঝতেই পারিনি। তো হঠাৎ তার একটি বক্তব্য চোখে পড়ল। তিনি চ্যানেল 24-কে প্রায় 50 মিনিটের একটি বক্তব্য, এটি একটি টক শো ধরনের আলোচনা, টক শোই বলা ভালো। চ্যানেল 24 ডিজিটাল মাধ্যমে তিনি প্রায় 50 মিনিট কথা বললেন একদিন আগে। তো তার সেই বক্তব্য আমাকে শুনতে হলো। তো আমি ভেবেছিলাম হয়তো 2-4 মিনিট শুনবো, তারপর আর শুনবার দরকার হবে না। কিন্তু তার বক্তব্য এমনই ছিল যে আমাকে আসলে 50 মিনিট ধরেই তার এই টক শোটি শুনতে হয়েছে এবং আমি একটি এপিসোড করতে বাধ্য হলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমি সামনে এগোবার আগে আপনাদের সঙ্গে ছোট্ট একটি ভিডিও ক্লিপ শেয়ার করতে চাইছি। 50 মিনিটের বক্তব্য, তো আসলে এটি ভিডিও ক্লিপ দিয়ে কভার করা সম্ভব নয়। জাস্ট আমি আপনাদের একটু হিন্টস দিতে চাচ্ছি যে কী বিষয়ে তিনি কথা বলছিলেন, আলোচনা কোন দিকে এগোচ্ছিল। তো চলুন ক্লিপটি দেখে নিই, তারপর আলোচনা করব। আমি বক্তব্য থেকে উদ্ধৃতি দেব মাঝে মধ্যে সেই যে পুরো ভিডিওটি থেকে। তো এখন ক্লিপটি দেখে নিই। আওয়ামী লীগ যে 24 একটা গণহত্যা চালালো, তাদেরও চাওয়া উচিত না? আওয়ামী লীগ গণহত্যা চালাইল, যে কথাটা আপনি বলতেছেন এটা ইতিহাস বিচার করবে। তবে আওয়ামী লীগ যেটা চালাইলো, গণতন্ত্রকে হত্যা করলো, গণতন্ত্রকে হত্যা করলো। 1400 মানুষের বেশি মারা গেছে। 1400 না 1824 সনে তারা গণতন্ত্রকে হত্যা করছে। 15টি বছর মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয় নাই। এরপর যখন মানুষ অপরাধ করছে, এরপর যখন মানুষ গণতন্ত্রের কথা বলতে গেল, তারপর তো নির্বিচারে গুলিও চললো, মানুষ তো মারা গেল। গুলি চললো, মারা গেল। জাতিসংঘ বলছে 1400-এর বেশি মানুষ মারা গেছে। কত মারা গেল? কেউ কইতেছে 1500, কেউ কইতেছে 2000, কেউ কইতেছে 820। আমরা জাতিসংঘের রিপোর্টটা ধরে নেই 1400-এর আশেপাশে। জাতিসংঘের রিপোর্ট জি ধরেন আপনি, আমি ধরবো না, আমি ধরলাম না। আমাকে আপনার কি এটা, ধারণা? হ্যাঁ, আপনার কি ধারণা, মানে কি হয়েছে তাহলে? কোনটা? মানে ওই সময় তাহলে কি এত মানুষ মারা যায়নি? না, আমি এই কথাটাও বলতে চাই, এত মানুষ মারা যায়নি এই কথাটা আমি বলবো না। তবে একটা জিনিস বলবো যে এইটা ইতিহাস হইতে আরো বাকি আছে, এইটার ইতিহাসটা সামনে আসতে আরো বাকি আছে। এই কারণে বাকি আছে যে আপনি যখন আরেকটা হত্যাকাণ্ডকে অস্বীকার করতেছেন, পুলিশ হত্যাকাণ্ড, যার সংখ্যাটাও খুব কম না, কিন্তু এইটাও মানে হাজার দিয়েই গণতে হবে, তখন আমাকে বুঝতে হবে সামথিং রং বিহাইন্ড দিস। পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা হিসাব দিয়েছে। কত দিয়েছে বলেন, আপনি বলেন। প্রিয় দর্শক শ্রোতা, তো নিশ্চয়ই আপনারা ইঙ্গিত পেয়েছেন ফজলুর রহমান কী বিষয়ে কথা বলছিলেন। তো আমি একজন সংসদ সদস্যকে ফজা পাগলা কেন বলছি, এটি শোভন নয়, আমি বুঝতে পারছি। বাট এইটি আমার কথা না, তিনি বেশি দিন আগের কথা না, ত্রয়োদশ জাতীয় সংসদে নিজেই দাঁড়িয়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, লোকেরা আমাকে ফজা পাগলা বলে। তো স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদ তাকে বলেছিলেন যে কেউ তো আপনাকে ফজা পাগলা বলে না, আপনি নিজে কেন নিজেকে পাগলা বলছেন? তো তিনি বলছিলেন না, বলে বলে। তো বোঝা গেল টাইটেলটি তার পছন্দ হয়েছে, তাই আমি তাকে ফজলুর রহমান ওরফে ফজা পাগলা বলছি। প্রিয় দর্শক শ্রোতা, তো এই বক্তব্যে মুক্তমঞ্চ, তো মুক্তমঞ্চের যিনি উপস্থাপক কিংবা সঞ্চালক জান্নাতুন নাইম, তো জান্নাতুন নাইম তাকে প্রশ্ন করছিলেন আর তিনি উত্তর দিচ্ছিলেন। আমি আপনাদের সঙ্গে যে ক্লিপটুকু শেয়ার করলাম, সেখানে নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন শেখ হাসিনার গণহত্যা নিয়ে, আওয়ামী লীগের গণহত্যা নিয়ে জান্নাতুন নাইম উপস্থাপক তাকে প্রশ্ন করেন তিনি এটিকে গণহত্যা মনে করেন কিনা এবং এই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কোনো বিষয় আছে কিনা, এই বিষয়ে প্রশ্ন করা হয়। তো ফজলুর রহমান কিন্তু প্রশ্নের উত্তর দেননি সরাসরি। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তিনি চলে গেলেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে 2014, 2018, 2024, কিন্তু গণহত্যার ব্যাপারে তিনি বললেন না। এবং শুধু তাই না,
তিনি বললেন এইটি ইতিহাস হতে হবে আগে, এইটি এখনো ইতিহাস হয়নি, অর্থাৎ গণহত্যার বিষয়টি ইতিহাস গ্রন্থে জায়গা পেতে হবে। ইতিহাস গ্রন্থে এখনো জায়গা পায়নি, তাই প্রকারান্তরে তিনি বলার চেষ্টা করলেন শেখ হাসিনা আমলে কোনো গণহত্যা হয়নি। ভয়ঙ্কর বয়ান। আচ্ছা, শুধু তাই না, উপস্থাপক তাকে যখন বললেন যে বিভিন্ন মাধ্যমে ফজা পাগলা বলছিলেন যে কেউ বলছেন 800 লোক নিহত হয়েছে, কেউ 1400, কেউ 2000। তো উপস্থাপক তাকে বললেন যে চলুন জাতিসংঘের হিসেবটি নিয়ে নেই, 1400+ মানুষ নিহত হয়েছিলেন হাসিনার সময়, এই অভ্যুত্থান কিংবা আন্দোলনের সময়। তো তখন ফজা পাগলা বললেন আপনি চাইলে জাতিসংঘের হিসেব নিতে পারেন, আমি তো নেব না, আমি নিলাম না। আচ্ছা, অর্থাৎ তার এই হিসেবটি পছন্দ হয়নি। হাসিনা মানুষ খুন করেছেন এই কথা শুনতে তিনি নারাজ। আপাদমস্তক আওয়ামী এই ভদ্রলোক, যদিও বিএনপি সেটি বুঝতে পারেনি। তিনি মেষের জ্যাকেট গায়ে দিয়ে একজন নেকড়ে, এটি হতে পারে তার পরিচয়। তো সেই আওয়ামী বাকশালী, সেই মুজিববাদের নেতা, মুজিব বাহিনীর, তো তিনি স্বীকার করতে চাইলেন না যে হাসিনা মানুষ খুন করতে পারে, শেখ হাসিনা আমলে গণহত্যা হয়েছে, মানতে রাজি করেন না। শুধু তাই না, প্রিয় দর্শক শ্রোতা, তিনি বললেন যে এইটি ইতিহাস হয়নি এবং হবে না এই জন্যে যে অন্য হত্যাকাণ্ডকে আপনারা বিরোধিতা করছেন, অন্য হত্যাকাণ্ডকে স্বীকৃতি দিচ্ছেন না, সেইটির বিচার হচ্ছে না। তিনি পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি তুললেন। তো উপস্থাপক তাকে বললেন যে পুলিশ তো খুব কমই মারা গেছে, খুব বেশি হিসেব তো পাওয়া যায়নি। যদিও ফজা পাগলা বলছিলেন সেই হিসেবও হাজারে হবে, অর্থাৎ 1000-এর উপরে পুলিশ মারা গেছে, এই কথা বলতে চাইছেন ফজা পাগলা, বলেছেন। এটি তো রেকর্ডে আছে, কারণ টক শোতে তিনি বললেন যে 1000-এর হিসেবে নাকি গুনতে হবে যেই পরিমাণ পুলিশ সদস্য নিহত হয়েছিলেন জুলাই অভ্যুত্থান কিংবা জুলাই আন্দোলনের সময়। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থাপক তখন তাকে মনে করিয়ে দিলেন যে সেটি তো 100-রও কম, আমার কাছে এক্সাক্ট ডাটাটি নেই, বাট 100-রও কম। তো তিনি সেটি মানতে রাজি হলেন না, ফজলুর রহমান সেটি মানতে রাজি হলেন না, এবং তিনি এই যে জুলাই যুদ্ধে মানুষ আহত হলেন এই বিষয়ে তার কোনো রকম সহানুভূতি, কোনো রকম দয়া মায়া ভালোবাসা কোনো কিছু তার মধ্যে দেখা গেল না। বক্তব্য একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, জুলাই কিছুই না, জুলাইয়ের 1 পয়সার দাম নেই, এটি বোঝা গেল তার পুরো বক্তব্যে। আচ্ছা, তো তাকে উপস্থাপক এক পর্যায়ে বলেছিলেন যে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিবৃতি দিয়ে বলেছেন যে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে যে দাবি উঠছে বিভিন্ন মহল কর্তৃক যে পুলিশ হত্যার বিচার করতে হবে, গণ অভ্যুত্থানের সময় 2টি শক্তি ছিল, জনতার শক্তি এবং শেখ হাসিনার পক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো পৃথিবীর যে কোনো গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে, গণবিপ্লবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণ প্রতিপক্ষ হয়। আর সেখানে অভ্যুত্থান চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমনি জনগণ নিহত হন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরাও নিহত হন। তো এইটি নিয়ে কোনো কথা চলতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এই বিবৃতি দিয়েছেন সংসদে। তো তাকে উপস্থাপক সেটি মনে করিয়ে দিলেন। তো ফজা পাগলা কৌশলে সেটিও এড়িয়ে গেলেন। তিনি বললেন যে তিনি আমাদের দলের নেতা, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার কথার বিরোধিতা আমি করব না। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঠিক আছে কি ঠিক নেই, কৌশলে তিনি সে কথা এড়িয়ে গেলেন, সে আলোচনায় তিনি যেতে রাজি হলেন না। আচ্ছা, তো শুধু তাই না, তাকে উপস্থাপক জিজ্ঞেস করেছিলেন জামায়াত এনসিপি সম্পর্কে, প্রশ্ন হচ্ছিল। তাকে এক পর্যায়ে প্রশ্ন করা হয় যে আপনি তো বলেছিলেন আমার আগের কোনো একটি টক শোতে যে জামায়াত 10টির বেশি আসন পাবে না, কিন্তু জামায়াত তো 68টি আসন পেল। তখন তিনি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, বিএনপি কাকে পেলে পুষে বড় করেছে, কাকে দলে জায়গা দিয়েছে। আচ্ছা, তিনি বললেন তিনি অ্যাসেসমেন্ট করতে পারেন নাই ইলেকশন কেমন হবে। খুবই বিপজ্জনক এই বক্তব্য, প্রিয় দর্শক শ্রোতা। অর্থাৎ বিএনপি সরকারের বৈধতা প্রশ্নের মধ্যে পড়ে গেছে এখন। একবার ভেবে দেখুন, তিনি বললেন অ্যাসেসমেন্ট করতে পারি নাই ইলেকশন কেমন হবে, তাই 68টি ভোট পেয়ে গেছে, 68টি আসন পেয়ে গেছে জামায়াত ইসলামী। অর্থাৎ পুরো নির্বাচন হয়েছে পাতানো নির্বাচন,
সমঝোতার নির্বাচন। এই নির্বাচনে সিট ভাগাভাগি হয়েছে, সিট ভাগাভাগিতে বিএনপি সরকার গঠন করবার মতো সিট পেয়েছে। সমঝোতার মধ্য দিয়ে জামায়াত ইসলাম এবং এনসিপি বা অন্যরা যে যে কয়টি আসন পাবে সেটি আলোচনার ভিত্তিতে দফা রফা করে হয়ে গেছে। কারণ এই স্টেটমেন্ট কিন্তু সে কথাই বোঝায়, যতই বিপজ্জনক হোক স্টেটমেন্ট তো তিনি দিয়ে দিয়েছেন। তিনি অ্যাসেসমেন্ট করতে পারেন না ইলেকশন কেমন হবে, তাই তিনি বলেছিলেন 10টি সিট পাবে, কারণ সেই অ্যাসেসমেন্ট ছিল নিরপেক্ষ নির্বাচন হলে। বাই দ্য ওয়ে তিনি এই কথাও বলেছেন যে যদি নিউট্রাল গভর্নমেন্টের অধীনে নির্বাচন হতো তাহলে জামায়াত 10টির বেশি সিট পেত না। প্রিয় দর্শক শ্রোতা, ভেবে দেখুন, তিনি পুরো নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন। তার মানে বিএনপি, যেই দলের তিনি প্রতিনিধিত্ব করছেন, যেই দলের তিনি সংসদ সদস্য, সেই দলটি বৈধভাবে জিতে আসেনি, বৈধভাবে সরকার গঠন করেনি। এই সরকার অবৈধ, কারণ পাতানো নির্বাচনের মাধ্যমে, সমঝোতার ভিত্তিতে, আলাপ আলোচনার মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে জামায়াত, এনসিপি এবং অন্যান্য শক্তির সঙ্গে আপোষ রফার মধ্য দিয়ে। এই বক্তব্য কিন্তু ফজা পাগলা রাখলেন এই টকশোতে। আচ্ছা, শুধু তাই না, তিনি আরও বললেন যে বিএনপি এবং জামায়াত নাকি সরকারে অনেক ক্ষমতা এক্সারসাইজ করছে, যেটা তিনি ভাবতে পারেননি। সরকারি দলও পারছে না, তারা যেটি পারছে। আচ্ছা, এবং জামায়াত এনসিপিকে সরকার বাড়াবাড়ি করবার সুযোগ দিয়েছে, সুযোগ দিচ্ছে বিএনপি সরকারের বিরুদ্ধে, এটি তার অভিযোগ। আচ্ছা, তো শুধু তাই না, সংসদের প্রধান বিরোধী দলকে তিনি উল্লেখ করলেন এনসিপির ছেলেপেলেরা এবং এই কালো শক্তি জামায়াত ইসলামী। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি দলীয় সংসদ সদস্য এই কথা বলতে পারেন না, কারণ জামায়াত ইসলাম সংসদে প্রধান বিরোধী দল, এনসিপি জুলাই যোদ্ধাদের দল, এবং তাদের একটি নির্বাচনী ঐক্য আছে 11 দলীয় দলের সদস্য তারা। কোনো অবস্থায় একজন সংসদ সদস্য এইভাবে কথা বলতে পারেন না। তিনি জামায়াতকে কালো শক্তি বলতে পারেন না, অন রেকর্ড এই মুহূর্তে এটি বলবার কোনো সুযোগ নেই। তিনি সারা বছরই জামায়াত বিরোধিতা করেছেন, এনসিপি বিরোধিতা করেছেন, এনসিপির জুলাই যোদ্ধাদের গালি দিয়েছেন, রাজাকারের বাচ্চা বলেছেন। তার আগের নেত্রী শেখ হাসিনা বলেছিলেন রাজাকারের নাতিপুতি। আর ফজলুর রহমান সংসদে এবং সংসদের বাইরে চিৎকার করে বলছিলেন রাজাকারের বাচ্চারা, চিৎকার করে তিনি সে কথা বলবার চেষ্টা করছিলেন। যদিও বিভিন্ন মহল থেকে তার মুক্তিযোদ্ধা পরিচয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, বিভিন্ন মহল থেকে জোরালো আপত্তি উঠছে যে তিনি কোথায় সম্মুখ যুদ্ধ করেছিলেন, এটি মানুষ জানতে চাইছে। বিভিন্ন মহল থেকে কিন্তু তার মুক্তিযোদ্ধা পরিচয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। আর প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করে থাকবেন, এই ভদ্রলোক যেখানেই মুখ খোলেন, যেখানে কথা বলেন, তখনই বলেন নিজের দিকে ইঙ্গিত করে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তো তাকে সেইটি কিন্তু মানুষের মধ্যে সন্দেহ আরও দানা বাঁধতে সাহায্য করেছে। কারণ একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা, তাকে কেন ঘন ঘন মানুষকে মনে করিয়ে দিতে হবে যে আমি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান? এই বিষয়টি কিন্তু সন্দেহের উদ্রেক করে। আর বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে। তবে হ্যাঁ, তিনি মুজিব বাহিনীর একজন কমান্ডার, সেই বিষয়ে কারো সন্দেহ নেই। আর মুজিব বাহিনীর নৃশংসতা সম্পর্কে তিনি মুজিব বাহিনীর সাফাইও গাইছিলেন। যদিও এমন একটি সময় ছিল বাংলাদেশে মায়েরা বাচ্চাদের ঘুম পাড়াতেন রাতের বেলা মুজিব বাহিনীর নাম করে। সো মুজিব বাহিনী কী করতো, তাদের নৃশংসতা এখনও নিশ্চয়ই সিনিয়রদের অনেকের মনে থাকবে কথা। তো মুজিব বাহিনীকে গ্লোরিফাই করবার চেষ্টা করলেন। তো মুজিব বাহিনী যদি এত গ্লোরিফাই করবার মতো কিছু হয়, তো তার সেই সংগঠনই থেকে যাওয়া উচিত ছিল। কোন লজ্জার মাথাকে তিনি, যেই বিএনপি জামায়াতের সঙ্গে জোট করেছে, জামায়াতকে তিনি স্বাধীনতা বিরোধী শক্তি মনে করেন, কালো শক্তি বলে উল্লেখ করলেন, তাহলে সেই কালো শক্তির সঙ্গে কয়েক যুগ একসঙ্গে রাজনীতি করেছে তার দল বিএনপি, বর্তমান দল। তাহলে সেই দলে কিভাবে তিনি আসতে পারলেন? তার যদি নীতি নৈতিকতা থেকে থাকে, তাহলে কিভাবে তিনি বিএনপিতে জয়েন করতে পারলেন, বিএনপির টিকিটে এমপি হতে পারলেন? এটিকে বোঝা যায় কোনোভাবে? জাস্টিফাই করা যায়? যায় না। বাট এই নির্লজ্জের মতো কাজটি ফজা পাগলা করেছেন। এবং তার বর্তমান দল বিএনপি অতীতে জামায়াতকে নিয়ে, জামায়াত জোটকে নিয়ে রাজনীতি করেছে। এবং শুধু তাই না, জামায়াতের দুজন এমপি মন্ত্রী ছিলেন বিএনপির শাসনামলে। তো সেই বিষয়টি ফজা পাগলা সহজভাবে কিভাবে নিলেন? কোন লোভে, কোন স্বার্থে তিনি বিএনপিতে জয়েন করেছিলেন? বিএনপির আদর্শের সঙ্গে তার মুজিববাদী আদর্শ তো যায় না। উদ্দেশ্যটি কি? আর তিনি বরাবরই বিএনপিকে প্রশ্নবিদ্ধ করেছেন নির্বাচনের আগে থেকে। প্রিয় দর্শক শ্রোতা,
যেভাবে তিনি বক্তব্য বিবৃতি দিচ্ছিলেন, এক পর্যায়ে বিএনপি কিন্তু বাধ্য হয়েছিল তাকে দল থেকে বহিষ্কার করতে। সেই বহিষ্কার আদেশ ছিল সাময়িক, তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়, তাকে বিএনপির টিকিট দেওয়া হয়, বিএনপির টিকিটে নির্বাচিত হয়ে তিনি সংসদে আছেন এখন। প্রিয় দর্শক শ্রোতা, নির্বাচনের আগে তিনি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। খুব মজার লোক এই ফজা পাগলা, হি ইজ ফান টু বি অ্যারাউন্ড। মজা পাগলা আশেপাশে থাকলে আর বক্তব্য রাখলে আপনার অন্য কোনো বিনোদনের দরকার হয় না। হি ইজ এ গ্রেট সোর্স অফ এন্টারটেনমেন্ট। তো এই ফজা পাগলা নির্বাচনের আগে একবার বলেছিলেন, জামায়াত আমিরকে ডাক্তার শফিকুর রহমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি আছেন এবং তাকে হারাবেন, তবে তার ধানের শীষের টিকিটটি লাগবে। বেশ মজার ব্যাপার, তাই না? তার এত বড় মুক্তিযোদ্ধা, তিনি বীর মুক্তিযোদ্ধা, কিন্তু তার ধানের শীষের টিকিট লাগবে। ধানের শীষ থেকে তাকে দাঁড়াতে হবে, ধানের শীষ থেকে নমিনেশন পেতে হবে, তাহলে তিনি বাংলাদেশের যে কোনো আসন থেকে নির্বাচন করতে ডাক্তার শফিকুর রহমানকে মোকাবেলা করতে রাজি আছেন। এই মজার চ্যালেঞ্জটি তিনি ছুড়ে দিয়েছিলেন নির্বাচনের আগে। তো যাই হোক, তিনি অনেক বিতর্ক তৈরি করেছেন, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করেছেন, যেটি আমি বারবার বলছি। আর বিএনপি কি মনে করে এরকম একজন বিএনপি জ্যাকেট গায়ে দেওয়া আওয়ামী নেকড়ে একে দলে রাখছেন বিএনপি দলীয়রা? কিভাবে, কোন আন্ডারস্ট্যান্ডিংয়ে, কার স্বার্থে, এই বিষয়গুলো কিন্তু চিন্তাভাবনা হওয়া দরকার। তো যেভাবে তিনি কথা বললেন, এক পর্যায়ে তিনি এমন কথাও বললেন, কালকে দেখলাম হাত ধরে বলছে আমরা। তিনি এনসিপি নেতৃবৃন্দের দিকে ইঙ্গিত করলেন। তো তাদের বাপের পরিচয় কি তিনি জানতে চাইলেন। তার ধৃষ্টতা সর্বকালের সীমা ছাড়িয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপিকে সর্বকালের একেবারে বাজে সিচুয়েশনে তিনি ফেলে দিয়েছেন এই একদিন আগের টক শোতে, কারণ তিনি পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন। আচ্ছা, এর বাইরে তিনি আবার বললেন, যেই সব কথা বলে তিনি বিতর্কিত হয়েছিলেন নির্বাচনের আগে এবং তিনি দল থেকে বহিষ্কার আদেশ পেয়েছিলেন, তিনি আবার বললেন তাদের বাপের পরিচয় কি, কবে তারা ছাত্রনেতা ছিলেন। তো এইসব প্রশ্নগুলো তারা করেছেন, তিনি করেছেন এই টক শোতে। আচ্ছা, পাশাপাশি তিনি এইটিও বললেন যে একটি ছেলের নাম বলেন যারা জনগণকে জুলাই অভ্যুত্থানে উস্কে দিয়েছিলেন, জনগণ তাদের ডাকে সাড়া দিয়ে অনেকে শহীদ হয়েছিলেন। একটি ছেলের নাম বলেন যে চিটার না, বাটপার না, প্রতারক না। প্রত্যেকটি বক্তব্য, প্রত্যেকটি কথা তার উস্কানিমূলক। এমনকি তাকে বলা হয়েছিল, আপনি যাদের দিকে ইঙ্গিত করছেন তারা কেউ কেউ তো এখন সংসদে। তখন তিনি বললেন সেটা হতেই পারে, নির্বাচিত হবার ক্রাইটেরিয়া তারা ফুলফিল করেছেন, তো তারা সংসদে যেতেই পারেন। এমনকি তিনি তাদেরকে গালি দিলেন যে ভাদ্র মাসের কোনো সান অব এ বিচ। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, এই গালি কোনো সংসদ সদস্যকে, এনসিপির কোনো নেতৃবৃন্দকে দেয়া যায় কিনা। কিন্তু ফজা পাগলা এই দুঃসাহস কিন্তু আবার দেখালেন। তো বিএনপি তখন তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছিল, আমরা বাধ্য হচ্ছি সেই ব্যবস্থাকে লোক দেখানোর ব্যবস্থা বলতে, যদিও বিএনপি সেটি প্রমাণ করেছে বারবার। বিএনপি যেসব চাঁদাবাজকে, পাড়া মহল্লার না, যারা একটু নেতৃস্থানীয় চাঁদাবাজ, সেই সব চাঁদাবাজকে তারা বহিষ্কার করেছিল। এখনকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তখন বিলেতে, তো তার নির্দেশে আমরা জানতে পেরেছিলাম যে বিএনপি ড্রাস্টিক অ্যাকশন নিচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে, জিরো টলারেন্স। তো সেখানে কয়েক হাজার চাঁদাবাজকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম পালাক্রমে 1-2 মাসের মধ্যে সব চাঁদাবাজকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। তো ফজলুর রহমানকে সাময়িক বহিষ্কার আদেশ দেওয়া হয়েছিল, কারণ পরিস্থিতি তখন উত্তপ্ত ছিল নির্বাচনের আগে। এনসিপির সঙ্গে সেভাবে পাঙ্গা নেওয়া বিএনপির পক্ষে সম্ভব ছিল না, বা জামায়াতের সঙ্গে। তো সেই জন্য লোক দেখানো বহিষ্কার আদেশ ছিল, সেটি তারা তুলে নিয়েছে। তো ফজা পাগলা আবার তার স্বরূপে আবির্ভূত হলেন। তিনি আবার এবার শুধু এনসিপিকে না, জামায়াতকে না, দল হিসেবে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করলেন। তো বিএনপি আর কত মূল্য দেবে এই আওয়ামী নেকড়েকে দলে রেখে আমরা জানি না। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির এতে কী লাভ সেটিও আমরা জানি না। তো ফজা পাগলাকে এরকম উন্মুক্ত ছেড়ে দিলে, ফজা পাগলার এরকম বক্তব্য চলতে থাকলে পরিস্থিতি আবার উত্তপ্ত হবে। এনসিপি এবং জামায়াত প্রতিক্রিয়া দেখাবে, আর সেই প্রতিক্রিয়া বিএনপির জন্য সুখকর হবে না, হবার কোনো কারণ নেই। আর এইটি আমাদের রিকনসিলিয়েশনের পথে নিয়ে যাবে না। রাজনীতিতে সুবাতাস বইবে এইসব চলতে থাকলে, সেটি আমরা কোনোভাবেই মনে করি না। প্রিয় দর্শক শ্রোতা, শেষ করবার আগে আরেকটি পয়েন্ট বলতে চাচ্ছি। তাকে প্রশ্ন করা হয়েছিল ভারত পোষণ করছে আমাদের, সেটি তিনি কিভাবে দেখছেন, বা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি উপস্থাপক জান্নাতুন নাইমকে বললেন যে ভারতের সঙ্গে আমাদের যে সমস্যা, সেইটি আধিপত্যবাদ বা অন্য কোনো বিষয় নয়। সমস্যা আমরা হিন্দুদের দেখতে পারি না,
বাংলাদেশের মানুষের হিন্দু বিদ্বেষ, ভারতের সঙ্গে আমাদের নাকি এইটি সমস্যা। একবার ভেবে দেখুন তার এই পুরো বক্তব্য, পুরো টকশো কতটা বিতর্কিত হতে পারে, তার এই বক্তব্যগুলো কতটা উস্কানিমূলক হতে পারে। এবং তিনি বললেন যে শেখ হাসিনা আমলে ভারতকে বাংলাদেশ কোনো সুবিধা দেয়নি, এবং তিনি জিজ্ঞেস করলেন উপস্থাপককে কী সুবিধা দিয়েছে ভারতকে অন্যায়ভাবে, বা ভারত আমাদের কাছ থেকে অন্যায়ভাবে কী সুবিধা নিয়েছে, একটি উদাহরণ দেন। তো আমি দুঃখিত বলতে বাধ্য হচ্ছি, এই মুক্ত মঞ্চের সঞ্চালক জান্নাতুন নাইম, তার কাছে কোনো ডাটা নেই, তিনি জানতেন না। তিনি দু এক পাতা পড়াশোনা করে তার এই ইন্টারভিউর জন্য তাকে কিছু প্রশ্ন করা হবে, সেই প্রস্তুতি নিয়ে এসে তিনি তাকে সেই লিখিত প্রশ্নগুলো করেছিলেন বা আগের থেকে মুখস্থ করা। কিন্তু ভারত বাংলাদেশ থেকে কী কী অবৈধ সুবিধা নিয়েছে একটি পয়েন্ট তিনি উল্লেখ করতে পারেননি। পিটি অন হিম, তার জন্য আমার দুঃখ হচ্ছে। একটি পয়েন্ট তিনি বলতে পারেননি। ফজা পাগলা এই প্রশ্ন করেছেন যে কী সুবিধা দিয়েছে বাংলাদেশ ভারতকে, বা ভারত কী অন্যায় সুবিধা নিয়েছে, একটি উদাহরণ দিন। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, এই মুনাফেক আমি বলবো খুঁজে পান না ভারত বাংলাদেশ থেকে কী কী অন্যায় সুবিধা নিয়েছে, শেখ হাসিনা ভারতকে কী কী অন্যায় সুবিধা দিয়েছে। তার নেত্রী, তার একসময়ের নেত্রী শেখ হাসিনা, এখনও মনে প্রাণে তার নেত্রী শেখ হাসিনা, এইটি বিভিন্ন কারণে আমাদের বোধ হচ্ছে। তার নেত্রী নিজে বলেছেন যে ভারতকে যেই সুবিধা দিয়েছি, যা যা দিয়েছি ভারত চিরকাল মনে রাখবে। তো এর বাইরেও আমরা যদি দু একটির নাম করি, আমি এগুলো নিয়ে ভারত বাংলাদেশকে কী কী সুবিধা বাংলাদেশ থেকে নিয়ে গেছে এটি বলবার আমার এই এপিসোডে কথা না, এবং এপিসোডটি দীর্ঘ হবে। তাহলে আমি অন্তত একটা দুটো যদি বলি, করিডোর আর ট্রানজিটের কথা যদি বলি, আমি যদি সড়ক যোগাযোগের ক্ষেত্রে যেই সুবিধা ভারত নিয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বাংলাদেশের সঙ্গে তাদের ভিতরে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য আমাদের সড়ক এবং রেলপথ ব্যবহার করবার সুযোগ নিয়েছে, আমাদের মংলা বন্দর এবং চট্টগ্রাম পোর্ট ব্যবহার করবার জন্য ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। আদানি পাওয়ারের সঙ্গে যে চুক্তি হয়েছে আমাদের, সেখানে অনেক বেশি চড়া দামে আমরা বিদ্যুৎ কিনতে বাধ্য হচ্ছি। শুধু তাই না, শর্ত হিসাবে কয়লা আমদানি করতে হবে ভারত থেকে, সেই চুক্তিও কিন্তু আমাদের সঙ্গে ভারতের হয়েছে। তো আমি মাত্র জাস্ট কয়েকটির কথা বললাম, অসংখ্য আছে এরকম, অসংখ্য আনজাস্ট মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তাদের সঙ্গে সই করা হয়েছে, এবং আরও অনেক বিষয় আছে, সেটি দীর্ঘ এপিসোড হতে পারে সেটি নিয়ে। কিন্তু ফজা পাগলা প্রশ্ন করলেন কী সুবিধা নিয়েছে, কোনো সুবিধাই নাকি নেয়নি ভারত। আর ভারতের সঙ্গে আমাদের যে সমস্যা, সেটি নাকি নিছক সাম্প্রদায়িক। আমরা বাংলাদেশের মানুষেরা, ভারতে হিন্দুরা বসবাস করে, হিন্দুদের প্রতি আমাদের বিদ্বেষ, সে হিন্দু বিদ্বেষই নাকি ভারত বাংলাদেশের সম্পর্কের যেসব সমস্যা কিংবা টেনশন আছে সেগুলোর মূল কারণ। একবার ভেবে দেখুন প্রিয় দর্শক শ্রোতা। সো আমি জানি না দল হিসেবে বিএনপির কী প্রতিক্রিয়া হবে। বিএনপির কেউ এই টক শো দেখেছেন কিনা? যদি দেখে থাকেন তাহলে তাদের প্রতিক্রিয়া হবার কথা, ফজা পাগলাকে প্রশ্ন করবার কথা, এবং ফজা পাগলার পুরো এই টক শোটি প্রশ্নবিদ্ধ হবার কথা। সো অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে।